গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে এই উত্তর সেখানে পাওয়া যাবে। আর যেখানে তুমি বলেছো বাসমান দেখেছো, সেই বাসমানের পাশে যদি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে থাকে, ওই স্কুলের প্রধান শিক্ষককে গিয়ে যদি জিজ্ঞেস করো যে আপনাদের এখানে শিশু জরিপের কোনো তালিকা আছে কিনা, অর্থাৎ ফরম আছে কিনা, এটাকে বলা হয় খানা ফরম। খানা বলতে একটা শব্দ, পরিবার প্রধান, খানা প্রধান। এখানে জরিপ হয়েছে, সেই জরিপ থেকে তুমি নিশ্চয় বুঝে নিবা যে আপনারা এই স্কুলের এরিয়াতে ওইখানে তো বাসমান লোকজন থাকে, আপনার জরিপে তারা আছে কিনা। তারা বলবে হ্যাঁ আছে, তাদের নাম ঠিকানা দেখেন। কাজেই বাসমানদেরকে নিয়েই আমাদের এই জরিপ, সবাইকে নিয়ে আমাদের জরিপ, সবাইকে নিয়ে এই বাংলাদেশের শিশু জরিপ, যেখান থেকে আমরা বলি যে আমাদের শিশুর সংখ্যা এত, আমাদের ভর্তির সংখ্যা এত, আমাদের ঝরে পড়ার সংখ্যা এত, আমাদের একটা সংখ্যা আছে বলে, তথ্য আছে বলেই আমরা এই কথাগুলি বলতে পারি। মাননীয় মন্ত্রী, আমি সাব্বির হোসেন জাহিদ, গাইবান্ধা জেলা থেকে এসেছি। আমি একজন শিশু সাংবাদিক। বাংলাদেশে প্রায় সব জেলা উপজেলা মডেল স্কুলে একটি ল্যাপটপ ও প্রজেক্টর দেওয়া হয়েছে, কিন্তু গাইবান্ধা জেলার সদর উপজেলা মডেল স্কুলে তা এখনও পৌঁছেনি, এবং ওটা পৌঁছালেও ওখানে ভালো একজন শিক্ষক নেই, পরিচালনা করার মতো একজন শিক্ষক নেই। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটি খুব ভালো প্রশ্ন করেছে। আসলে এই বিষয়টা এই প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। তোমাদের জন্য খুব প্রয়োজন না এটা? আমরা তো এই কালে এসে দেখছি তোমরা এতই ভাগ্যবান, তোমরা ইন্টারনেটের যুগে, ল্যাপটপের যুগে এসে তোমরা পড়ছো। তোমাদের মতো থাকতে আমরা ওই অনেক সময় আমাদের সেই সিলেট পেন্সিল বলা হতো। সিলেট মানে সিলেট জেলা নয়, সেটা তোমরা দেখো না নিশ্চয়ই। কাজে তোমরা খুবই আধুনিক যুগের সন্তান, তোমার এই প্রশ্নটা খুবই যুগ উপযোগী এবং আমরা খুব এই দিকে মনোযোগী। বাংলাদেশের 503টা উপজেলা বা থানা আছে। 503টা উপজেলা বা থানার মধ্যে আমরা প্রতিটা জেলা, উপজেলা বা থানায় একটি করে মডেল স্কুল আছে। একটি করে মডেল স্কুলে আমরা একটা করে ল্যাপটপ দিয়েছি, হ্যাঁ, আর আমরা একটা মাল্টিমিডিয়া দিয়েছি, প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়েছি। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা প্রতিটা উপজেলায় যদি একটি করে ল্যাপটপ আর মাল্টিমিডিয়া দিয়ে থাকি, তোমরা কোনো না কোনো উপজেলার সন্তান। আমরা সব স্কুলে দিই নাই, কিন্তু সব স্কুলে দিলেই কিন্তু তোমার স্কুলে পেয়ে যেত। তোমার স্কুল মডেল স্কুল কিনা আমি জানি না, মডেল স্কুলে আমি দিয়ে এসছি তোমার। তো আমি মডেল স্কুলে অবশ্যই পৌঁছেছে। যদি পৌঁছে না থাকে, তুমি সরাসরি আমার নাম দিয়ে আমার মন্ত্রণালয়ে একটা চিঠি লিখে দিব। মাননীয় মন্ত্রী, আমি ইমন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মডেল স্কুলে ল্যাপটপ এবং প্রজেক্টর গেলেও এখনও কিছু সমস্যা রয়ে গেছে। সে ল্যাপটপ এবং প্রজেক্টরের ব্যবহার শিক্ষার্থীরা করতে পারছে না, কারণ সেখানে কোনো সহযোগী বা কোনো স্যার ল্যাপটপ সম্পর্কে তেমন ধারণা নাই। আর সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে সেখানে কোনো ইন্টারনেট কানেকশান না থাকার কারণে সেখানকার শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে না, ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এ বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? আমি তোমার একটা কথা বলি, চর্চাটা হলো আসল। তুমি সঠিকই বলেছ। একসময় মোবাইল যখন চালু হয়েছে বাংলাদেশে, তখন সবাই কিন্তু চালাতে এটা ব্যবহার করতে জানতো না। আর কম্পিউটার যখন আসলো, এই কম্পিউটারেও ঠিক সবাই এটা বুঝে উঠতে পারেনি, এবং এটা পর্যায়ক্রমে কি আজকে যদি বলি, এটা তোমার চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার পদ্ধতি অনেকের ঘরে চলে গেছে, কিন্তু একসময় এটা ছিল কেবলমাত্র ঢাকা শহরে। কাজেই এই যে তোমার স্কুলে যে ল্যাপটপ আর মাল্টিমিডিয়া গিয়েছে, এখানে অনেকেই এটা কিভাবে স্কুলের শিক্ষক জানে না। তোমার কথাটাই ঠিক, আমরা প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিটা উপজেলায় একজন ইউআরসি ইনস্ট্রাক্টর আছে,
ওনাদেরকে আমরা বলেছি যে একটু শিখিয়ে দেওয়ার জন্য। এটা শিখিয়ে দিলে শেখানোটা আর শেখার আগ্রহটা দুইটাই থাকতে হবে। যিনি শিখাবেন তার আগ্রহ থাকতে হবে যে উনি শিখাবে কিনা, আর যিনি শিখবেন ওনাকেও আগ্রহ থাকতে হবে, তাহলে এটা আর কোনো অসুবিধা হয় না। আরেকটা বিষয় হলো ইন্টারনেটের কথা। ইন্টারনেট তোমরা দেখেছো মাননীয় প্রধানমন্ত্রী তথ্য বাতায়নের কথা বলেছে, বাংলাদেশের সমস্ত উপজেলায় পৌঁছে গেছে। এটা প্রতিটা ইউনিয়ন পর্যায়ে, অনেক ইউনিয়নে এটা চালু হয়ে গেছে, আরও কিছু ইউনিয়ন এটা চালু হতে যাচ্ছে। কাজে ইন্টারনেটের সংযোগ দেওয়ার একেবারে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে সম্ভব না হলেও ইউনিয়ন পর্যায়ে থেকে আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীরা তারা এটা দেখার, এটার সুযোগ পাওয়ার একটা পদ্ধতি সরকার করতে যাচ্ছে। যারা প্রত্যন্ত অঞ্চলের যারা বসবাস করে আমাদের শিক্ষার্থীরা, তারা এই সুযোগ পাবে এবং পর্যায়ক্রমে এটা স্কুল পর্যায়ে আমরা এই সংযোগ দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমার নাম শাহাকি, আমি এসেছি পুরান ঢাকার চাঙ্গাপুর থেকে। মাননীয় মন্ত্রী, আমি পড়ালেখার পাশাপাশি আমি ক্রিকেটও খেলি। আমাদের স্কুলে কোনো মাঠ নেই, মাঠ থাকলেও ছোট মাঠ, একজন খেলে দুজন খেলতে পারে না, দুজন খেলে একজন খেলতে পারে না। আমরা চাই আমরাও ক্রিকেট খেলবো। বাংলাদেশি সবাই চায় যে ক্রিকেট খেলার জন্য, খেলোয়াড় হতে সবাই তো চায় এটা, কোনো আমাদের খেলার মাঠটা নাই, যে আমরা পারছি না। এটা কি আমাদেরকে দেওয়া হবে? আসলে বাংলাদেশের আমাদের একসময় স্কুলের মাঠ ছিল, প্রতিটা স্কুলের মাঠ ছিল। এখন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এই সমস্ত শহরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কিন্তু আমরা দেখি না। দ্বিতীয় কথা হলো এই সমস্ত বিদ্যালয়ের একসময় মাঠ থাকলেও এখন পাশাপাশি অনেকগুলি হাই স্কুল হয়ে গেছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে, এই জন্য মাঠের অভাব। কিন্তু আমরা যখন গ্রামে যাই তখন প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে অনেক বড় বড় মাঠ। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, আমরা জনসংখ্যা বেড়ে গেছে, অনেক লোক ডাবল হয়ে গেছে, যার জন্য মাঠ থাকলেও পাশাপাশি আমাদেরকে আরেকটা দুইটা ভবন করতে হয়েছে। এই জন্য তোমরা আজকে ক্রিকেট খেলার জন্য যারা আগ্রহী, ক্রিকেটের খেলোয়াড় হতে চাও, তাদের জন্য আসলে তোমাদের খেলার যে আগ্রহ, মাঠ আমরা দিতে পারছি না শহর কেন্দ্রিক স্কুলগুলিতে, কিন্তু গ্রাম কেন্দ্রিক স্কুলগুলিতে আমরা মাঠ দিতে পারছি। এই জন্য এক পাড়ার মহল্লার মধ্যে অন্যান্য জায়গায় যদি মাঠ থাকে সেখানে গিয়ে তোমাদেরকে চর্চা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি মমিন সরকার টুকু, সিরাজগঞ্জ থেকে এসেছি। পড়ালেখার পাশাপাশি শিশু সাংবাদিকতার কাজও করি। মাননীয় মন্ত্রী, বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস, ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস। তারা যেমন মারমা, চাকমা ইত্যাদি গোষ্ঠী, এদের নিজস্ব ভাষা আছে এবং কিছু কিছু ভাষার অর্থ এবং অক্ষরও আছে। নিজ নিজ ভাষার শিক্ষাই হলো সহশিক্ষা। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর শিশুরা কবে তাদের নিজ নিজ ভাষার শিক্ষা অর্জন করতে পারবে? এটা খুব বেশি দেরি হবে না, খুব বেশি দূরেও হবে না। 2012 সালের মধ্যে তোমার যেই প্রশ্ন, যার যার ভাষায় সে শিক্ষার্থীরা তারা শিক্ষা গ্রহণ করতে পারবে, সেই পদ্ধতি আমরা নিয়েছি, সেই লক্ষ্যে কাজ চলছে এবং এটা 2012 সালের পরেই এটা শুরু হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আমরা জানি আপনার মন্ত্রণালয় প্রকল্পগুলোর মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো দেশব্যাপী 1500টি বিদ্যালয়হীন গ্রামে একটি করে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন। আমরা কি জানতে পারি এই প্রকল্পের অগ্রগতি কতটুকু? এটার অগ্রগতি যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় বলতে গেলে প্রায় 800 স্কুল আমরা এটার টেন্ডার করতে যাচ্ছি। আর যে বাকি স্কুলগুলির জায়গার এখনও সমাধান হয়নি, সেই জায়গাগুলি পাওয়া গেলে আর বাকিগুলিও আমরা এটার নির্মাণ করার জন্য আমরা ঠিকাদার নিয়োগ করে দেব। এটার অগ্রগতি অনেক দূর। মাননীয় মন্ত্রী, আমি মাহমুদ শাকিল ইমন, আমি চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকার উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ি, পাশাপাশি শিশু সাংবাদিকতা করি।
চাঁপাইনবাবগঞ্জে একটি বিষয় লক্ষ্য করা যায় যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও এখন প্রাইভেট কোচিংয়ের দিকে ঢুকে পড়ছে, যা তাদের শিশু মনে যথেষ্ট প্রভাব ফেলে। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা সত্ত্বেও তাদের কোচিং প্রাইভেটের দিকে ঝুঁকে পড়া, এটি কি আসলে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের চাপ নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি? আপনি কি মনে করেন? না, এটা শিক্ষা ব্যবস্থার কোনো কারণ নয়। এটা কোনো কোনো এলাকাভিত্তিক বা কোনো যারা পাঠদান দিয়ে থাকে তাদের কারণে হতে পারে, অথবা অভিভাবকের অধিক আগ্রহের কারণ হতে পারে। কোনো অভিভাবক যদি মনে করে যে আমার ছেলে মেয়েরা স্কুলে গিয়া স্কুলের শিক্ষকরা কী পড়াইলো না পড়াইলো, সরকারি স্কুলের মাস্টার, সরকারি বেতন, সরকারি বই, সরকারি ভবন, এখানে এত আন্তরিকতার বোধহয় অভাবই থাকতে পারে, যার জন্য বোধহয় কোচিংয়ে দিলে বোধহয় আমার সন্তান বোধহয় আরও ভালো করবে। এটা আমি মনে করব অভিভাবকদের কারণে হতে পারে। আর এই অভিভাবকদের কিছু কিছু অভিভাবকদের এটা যদি কারণ হয়ে থাকে, সেই অভিভাবকরা যখন কোচিং সেন্টারে পাঠিয়ে দেয় তখন পাশাপাশি অন্যান্য অভিভাবক মনে করে যে আমার ছেলেকে তো বোধহয় দেওয়া দরকার। এইটা হলো দেখাদেখি পাশাপাশি, এবং দেখাদেখির কারণে এটার খুব আগ্রহ জন্মে যায়। আর এই সুযোগে যারা পাঠদান দিয়ে থাকে তারা মনে করলো এটা বোধহয় আমার একটা অন্য একটা সুবিধা পাওয়া যাবে, তার জন্য যে এটা আমি নিজেও সম্পৃক্ত হই না কেন, যে আমার কিছু তো সুবিধা পাওয়া যাবে, সে সুবিধা আমি হারাবো কেন। এই ঘটনাটা, এই কারণটা আমি মনে করবো এই জায়গা থেকে। কিন্তু আমরা মন্ত্রণালয় বলি না কারো কোচিং করানোর জন্য, এমনকি শিক্ষা মন্ত্রণালয় বলে না, এটা বন্ধ করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর প্রাথমিক স্তরে তো নয়ই। মাননীয় মন্ত্রী, যেখানে সারা দেশে প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেখানে হরিজন পল্লীর শিশুরা আজও প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না। তাহলে এই শিশুগুলো কি তাদের শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিতই থাকবে? না, হরিজন বলতে যেটা বোঝায়, আমি চট্টগ্রামে দেখি, ঢাকায়ও দেখি, হরিজনদের জন্য আগে আলাদা প্রাথমিক বিদ্যালয় ছিল, এরকম কিছু নদীর আছে, চট্টগ্রামেও আছে, কিন্তু এখন সেই পার্থক্য নেই। সেই পার্থক্য নেই, এখন কোনো বাধা তো নেই। তারা তো তাদের যোগ্যতা অনুসারে তারা তো আর আগের মতন সেই হরিজনের যে কাজ ছিল যে অতীতকালে, সেই কাজ তো তারা এখন করতে হয় না, কারণ সব কিছু পাল্টে গেছে, বদলে গেছে সব কিছুই। কাজে হরিজনদের যে দায়িত্ব ছিল এটা অনেকাংশে তারা এখন অন্য পেশায় অন্যভাবে তারা জীবনযাপন করে, এবং তাদের জন্য আমাদের মূলধারার স্কুলে আসা কোনো জায়গায় বাধা নেই। এইরকম কোনো জায়গায় রিপোর্টও পাই নেই যে হরিজনের ছেলেদেরকে ভর্তি করানো হচ্ছে না, সবাই আমাদের স্কুলে হচ্ছে। মাননীয় মন্ত্রী, পঞ্চম শ্রেণী পাশ করার পর বা পাশ করার আগে অনেক ছাত্রছাত্রী তাদের শিক্ষা থেকে ঝরে পড়ে, এটা কেন? এর কারণ কি? এটা ঝরে পড়ার কারণ হলো পিতামাতার অসচেতনতার কারণে, পিতামাতার অভাব অনটনের কারণে, এবং অনেক সময় বলা যায় যে যেখানে শিক্ষার্থীরা অনেক দূরে হাই স্কুলে যেতে হবে, নদী পার হতে হবে, আসা যাওয়ার সমস্যা হতে পারে, বলা যায় এখানে দুর্গম পথ, সেটা উল্লেখ করা যায় কথাটা, যে কারণ যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে ততগুলি তো হাই স্কুল নেই। আর যেখানে ঝরে পড়ার কথা আসছে, ঝরে তো কিছু না কিছু পড়ছে। একসময় ঝরে পড়ার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু আজকে আমরা যখন ক্ষমতায় আসি তখন এই ঝরে পড়ার সংখ্যা ছিল প্রায় বলা যায় 41 থেকে 42 ভাগ। আজকে ঝরে পড়া যদি আমরা বলি, আমরা বাস্তবে যা দেখি, আমাদের ভর্তি যেমন শতভাগ বলি, যেহেতু ভর্তি শতভাগ হয়েছে, ঝরে পড়ার দিকটা আজকে 21 ভাগে চলে এসেছে। আমরা ঝরে না পড়ার জন্য উপবৃত্তি দিচ্ছি পিতামাতার, যে যারা গরিব পিতামাতার কারণে, যারা অনেক গরিব শিক্ষার্থীরা খেয়ে আসতে পারে না সকালবেলা, তাদের জন্য আমরা স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পার্বত্য অঞ্চলে আমরা হোস্টেল করে দিচ্ছি, আমাদের স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করতেছি। আমরা আমাদের পক্ষ থেকে যে আমরা উপবৃত্তি আগে দেওয়া হতো 48 লক্ষ শিক্ষার্থীদেরকে, সেই জায়গায় আমরা এখন 78 লক্ষকে মার নামে আমরা উপবৃত্তি পাঠিয়ে দিচ্ছি, যাতে ছেলেকে ঝরে পড়ার থেকে রোধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয় এবং পিতামাতা যাতে উপার্জনের জন্য ছেলে মেয়েকে অন্য জায়গায় কাজে দিয়ে না দেয়, তার জন্য এই পদ্ধতিগুলি করা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় করে দেওয়ার জন্য। ডিজিটাল বাংলাদেশ গঠন করতে হলে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে শিক্ষার আলো, তবেই পূরণ হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব। সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই বাধা নই দাসের 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 দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।